রাজকন্যা কলাবতীর অসুখ আজ 2 মাস। কত কবরেজ হাকিম দেখে গেল, ওষুধ দিল, কিছুতেই কিছু ধরল না। দিন দিন সে শুকিয়ে বিছানার সঙ্গে লেগে যাচ্ছে, ক্ষীণ হয়ে আসছে ক্রমশ গলার স্বর। রাজা তো ভেবে আকুল, রানী ভেবে সারা, প্রজারা উদ্বেগে অস্থির। কিছুতেই যখন কিছু হচ্ছে না, তখন একদিন রাজা রানীকে বললেন, শোনো রানী, কোনো ওষুধে তো কাজ হলো না, এবারে তাহলে কি করি? আমি তো আর ভেবে কুল পাচ্ছি না। রানী বললেন, মন্দিরে মহাদেবের কাছে মানত করা আছে, কাল 1000 ডাবের জল দিয়ে ঠাকুরকে চান করাতে হবে। দেবতারাও যদি সদয় না হয়, তাহলে আর কি করব? যা ভাগ্যে আছে তাই হবে। সেই দিনই এক রাজপুত্র এলো রাজবাড়িতে। রাজাকে বলল, আমি ভিন দেশের রাজকুমার, আপনার রাজ্যে এসে শুনলাম রাজকন্যা অসুস্থ, তাই তাকে একবার দেখতে এলাম। রাজা শুনে খুশি হলেন, কিন্তু জিজ্ঞাসা করলেন, তুমি কি কোনো ওষুধ জানো? জানি বই কি, আগে রুগী দেখি। তখনই রাজপুত্রকে নিয়ে যাওয়া হলো রাজকন্যার ঘরে। রাজপুত্র কবার রাজকন্যার মুখটা দেখল, হাতের পাতা, পায়ের পাতা সব দেখল। তারপর বলল, এ তো দেখছি অসুখ বিসুখ কিছুই না। রাজকন্যা ঘাটে চান করতে গিয়ে এক রাক্ষসীর ছায়া মারিয়েছিলেন, সেই রাক্ষসী ভর করে আছে, ভেতর থেকে রক্ত শুষে খাচ্ছে। শুনে তো সকলে আতঙ্কে দিশেহারা। এখন উপায়? রাজপুত্র বলল, উপায় একটা আছে, তবে তা খুব একটা সহজ হবে না, আর ততদিন রাজকন্যার শরীরে প্রাণ থাকলে হয়। তবু বলো, চেষ্টার তো কোনো ত্রুটি রাখা হয়নি, আরও চেষ্টা কিছু করবার থাকলে করে দেখি। রাজপুত্র বলল, 7 দিঘির জল আর 13 নদীর শ্যাওলা লাগবে। যদি 3 দিনের মধ্যে আনিয়ে দিতে পারেন, তবে রাজকন্যা বাঁচবে। রাজা তখনই দিকে দিকে লোক পাঠিয়ে দিলেন। রাজকুমার রাজার অতিথিশালায় অতিথি হয়ে রইল। একে একে 2 দিন গেল, 7 দিঘির জল জোগাড় হলো, 10 নদীর শ্যাওলাও এলো। এখনো 3 নদীর শ্যাওলা বাকি, হাতে মাত্র একটা দিন। সবাই চিন্তায় পড়ে গেল। দ্বিতীয় দিনটাও শেষ হলো। 3 দিনের দিন 3 নদীর শ্যাওলাও এসে হাজির হলো। রাজকুমার সব নিয়ে বসলো ওষুধ বানাতে। 3 দিন লাগলো ওষুধ তৈরি হতে। রাজকুমার লোক দিয়ে অন্দরমহলে ওষুধ পাঠিয়ে দিল। ওষুধ দিয়েই রাজকুমার আসি বলে যে বেরুলো, ঘোড়া নিয়ে আর ফিরল না। এদিকে সেই ওষুধ খেয়ে রাজকন্যা তো 7 দিনের মধ্যেই চাঙ্গা হয়ে উঠল। রাজার মুখে হাসি ফুটল, রানীর মন আনন্দে উথলে উঠল। প্রজারা খুশি হয়ে মন্দিরে মন্দিরে মানত পূরণ করল। দেখতে দেখতে রাজকন্যা আবার আগের মতো হয়ে উঠল। সারাক্ষণ রাজপুরীতে কলকল খলখল করে ঘুরে বেড়ায়। জমজমাট হয়ে উঠল আবার রাজমহল। দিন যায়, রাজকন্যার বিয়ের বয়স হলো। রাজা 4 দিকে পাত্রের সন্ধানে লোক পাঠাবেন ঠিক করলেন। এমনই দিনে একদিন রাজকন্যা রাজাকে এসে বললেন, বাবা, আমার জন্য পাত্র দেখতে অত লোক পাঠিয়ে 4 দিকে কাজ নেই। যেই রাজকুমার আমাকে সারিয়ে তুলে প্রাণ ফিরিয়ে দিয়েছে, তাকে ছাড়া আর কাউকে আমি বিয়ে করব না। আপনি সেই রাজপুত্রের সন্ধান করুন। রাজা বললেন, মা, তার তো দেশ জানি না, ঠিকানাও জানি না, কোথায় সন্ধান করব? ঢোল শহরত দিন বাবা। রাজা দেশে দেশে দূত পাঠালেন। তারা রাজ দরবারে গিয়ে বলতে লাগলো, যে কুমার নিজে থেকে গিয়ে রাজকন্যার অসুখ ভালো করেছিলেন, তিনি যদি এ রাজ্যে কোথাও থাকেন, তাকে আমাদের রাজার নিমন্ত্রণ জানাচ্ছি। একদিন একে একে সব দূত ফিরে এলো। রাজার মুখ ভার হলো। রানী চিন্তায় পড়লেন। রাজকন্যার মুখে অরুচি দেখা দিল। সবেতেই
তার নিরানন্দ অবস্থা। ইতিমধ্যে একদিন রাজকন্যা সখীদের নিয়ে বাগানে ঘুরছে। তখন শেষ বেলায় রোদ গাছের মাথায় মাথায় রক্তিম ঝিলিক দিচ্ছে। পাখিরা কিচিরমিচির করে বাসায় ফিরতে শুরু করেছে। সেই সময় একটা বক কি করে কি হলো কে জানে, ডানা মুচড়ে আচমকা মাটিতে এসে আছড়ে পড়ল। আহারে, পাখিটার হলো কি? বলতে বলতে রাজকন্যা দৌড়ে গিয়ে বকটাকে বুকে তুলে নিলেন। দেখলেন কোথায় তার আঘাত। পাখি বলল, আমার কোথাও তেমন লাগেনি রাজকন্যা, উড়তে উড়তে দুই ডানায় জাপটাজাপটি হয়ে টাল রাখতে পারিনি, পড়ে গেছি। রাজকন্যা বলল, বক, তোমার উড়তে কষ্ট হবে, আমার খাঁচায় এক রাত বিশ্রাম নিয়ে যাও। বক বলল, না কন্যা, আমার জন্য ভেবো না, আমি ঠিক উড়ে যেতে পারবো। রাজকন্যা আরও কিছুক্ষণ বকটাকে বুকে রেখে মাথায় গায়ে হাত বুলিয়ে আদর করল। উড়ে চলে যাবার আগে পাখিটা বলল, তোমার মুখে চিন্তার ছাপ দেখছি কেন? কি হয়েছে তোমার? রাজকন্যা মুখ ঘুরিয়ে চুপ করে থাকল। বক তখন আবার জিজ্ঞাসা করল। রাজকন্যা চোখে টলটলে জল নিয়ে তার দুঃখের কথা বলতে বসল। বক শুনে বলল, এই কথা? তা আমি রাজপুত্রকে খবরটা দিয়ে দেব। সে তো আমাদের উত্তর দেশের যুবরাজ গো, বড় ভালো বুদ্ধি, আরও কত গুণ, বলে শেষ করা যায় না। রাজকন্যা বলল, পাখি, তুমি কি তাকে খবর দেবে যেন একবার আসে? পাখি বলল, আমি তোমাকে আবার তার খবর পৌঁছে দিয়ে যাব। 3 দিন পর এমনই সন্ধ্যাবেলা এই বাগানে এসো। বক ডানা মেলে চলে গেল। 3 দিন পর রাজকন্যা বাগানে এসেছে। সখীরা আছে সঙ্গে। সূর্য ডুবো ডুবো, কলরব করে পাখিরা ঘরে ফিরছে। এমন সময় সেই বক এসে নামল রাজকন্যার সামনে। রাজকন্যা দৌড়ে গিয়ে তাকে বুকে তুলে নিল। বলো পাখি, রাজকুমারের খবর বলো। পাখি চুপ, কোনো কথা বলে না। উদ্বিগ্ন হয়ে রাজকন্যা বলে, কি হলো পাখি, তুমি চুপ করে আছো কেন? রাজকুমারের সংবাদ বলবে না? বক তখন বলল, রাজকন্যা, বড় দুঃসংবাদ। রাজকুমার গিয়েছিল মৃগয়া করতে। সেখান থেকে ফিরে এসে যে শুয়েছে তার আর ঘুম ভাঙেনি। আজ 7 দিন হলো একইভাবে অচেতন হয়ে পড়ে আছে। শুনেই রাজকন্যার চোখে জল দেখা দিল, মুখে কোনো কথা সরল না। বক বলল, রাজকুমারের জন্য কত ওঝা বদ্যি হাকিম এলো, কেউ তার ঘুম ভাঙাতে পারছে না। রাজ্যের লোকের নাওয়া খাওয়া বন্ধ, রাজকুমারের চিন্তায় চিন্তায়। রাজকন্যা বলল, সেই দেশে কি করে যাওয়া যায় পাখি? সে তো তুমি পারবে না কন্যা, সে যে পাহাড়ি দেশ, সরোবরে ঘেরা, সেখানে হাঁটা পথে যেতে 3 মাস লাগে। রাজকন্যা অঝরে কেঁদে ওঠে। তারপর বলে, পাখি, আমাকে তোমার পিঠে চাপিয়ে নিয়ে চলো। আমার পিঠে তুমি কি করে উঠবে কন্যা? আমি একটা ছোট্ট পাখি, তবে আমার সঙ্গীরা সহ এলে তোমাকে নিয়ে যেতে পারবো। কিন্তু কন্যা, তোমার বাবা তোমাকে কি যেতে দেবেন? রাজকন্যা বলল, পাখি, সেজন্য তুমি ভেবো না, বাবা ঠিক রাজি হবেন। পাখি বলল, বেশ, তাহলে রাত ভোর হলে সূর্য ওঠার আগে বাগানে চলে এসো। বক ডানা মেলে চলে গেল। রাজামশাই কিন্তু রাজকন্যার কথা শুনে অমন দূরের অজানা অচেনা দেশে এভাবে পাঠাতে রাজি হলেন না। রানী আর সঙ্গীরা তো কেঁদেই আকুল। সবার মনের অবস্থা বুঝতে পেরে রাজকন্যা কিছু আর বললেন না। নিঃশব্দে চোখের জল মুছতে মুছতে নিজের ঘরে চলে গেলেন। রাত শেষ হবার অনেক আগেই আজ রাজকন্যা বিছানায় উঠে বসলেন। তারপর কাউকে কিছু না বলে চুপি চুপি ঘর থেকে বেরিয়ে বাগানে চলে এলেন।
ঠিক সময় মতো বক এলো, তার সঙ্গে এক ঝাঁক বক। তারা সকলেই রাজকন্যার কাপড় চারদিক থেকে ঠোঁটে করে টেনে ধরল, তারপর ডানা মেলে নীল আকাশে উড়ে চলল। রাজকন্যা উড়ে চলল আকাশ পথে বকেদের সাথে। দেখতে দেখতে পাহাড়, নদী, বন পার হয়ে আর এক পাহাড়ে এসে নামল পাখিরা। সেই বক বলল, কন্যা, ওই যে সামনে সাদা প্রাসাদের চূড়া দেখা যাচ্ছে, ওই যুবরাজের বাড়ি। তুমি এবারে সেখানে যাও, আমরা চলে যাচ্ছি। যেদিন ফিরে যাবার ইচ্ছে হবে সেদিন বিকালে এখানে এই পাথরের উপরে চলে এসো। বিষণ্ণ রাজবাড়ি, লোকজন যে যার কাজ করছে, কিন্তু কারোরই মুখে হাসি নেই। রাজকন্যা রাজবাড়ির ফটকে দাঁড়াতেই শুনতে পেল লোকজন বলাবলি করছে, আর আশা নেই। যুবরাজ আজ রাতটা বাঁচবেন কিনা সন্দেহ। দুরু দুরু বুকে রাজকন্যা পায়ে পায়ে এগুতে লাগলো। এমন সময় একজন প্রহরী তাকে পথ আটকালো। আপনাকে বিদেশি দেখছি, বিদেশিদের ভেতরে যাওয়া বারণ। রাজকন্যা অবাক হয়ে প্রশ্ন করল, কেন বারণ কেন? যুবরাজ আজ 9 দিন অসুস্থ। মহারাজ এখন বাইরের কোনো লোকের সঙ্গে দেখা করছেন না। আমি যাচ্ছি যুবরাজকে দেখতে, তার জ্ঞান ফিরিয়ে আনবার চেষ্টা করব আমি। আমার কাছে ওষুধ আছে। প্রহরী তখন ছুটে মহারাজকে সংবাদ দিল। রাজকন্যাকে ভেতরে ডেকে নেওয়া হলো। মহারাজ জিজ্ঞাসা করলেন, তুমি কোন দেশ থেকে এসেছো রাজকন্যা? আমি কলবনের রাজকন্যা কলাবতী। তুমি কি জানো যুবরাজের কি হয়েছে? জানি মহারাজ, তবে সে কথা বাইরের কাউকে বলা যাবে না। যুবরাজ যে ঘরে আছে সে ঘরে আমাকে যেতে হবে। একদিন এক রাত আমি দরজা বন্ধ করে ঘরে পূজা হোম করব। সঙ্গে সঙ্গে রাজার হুকুমে সব ব্যবস্থা হয়ে গেল। রাজকন্যা ঘরে ঢুকে ভেতরে থেকে দরজা বন্ধ করে দিল। যুবরাজ দুধ সাদা বিছানায় শুয়ে আছে, চোখে পলক নেই। নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে কেবল চওড়া বুকটা ওঠানামা করছে। রাজকন্যা কি করবে বুঝতে পারছে না। একবার কেবল যুবরাজকে দেখবার জন্য সে মিথ্যা পরিচয় দিয়ে ঢুকেছে, কিন্তু সহসা রাজকন্যার মনে পড়ল আজ সারাটা রাত সে যুবরাজের শিয়রে বসে থাকবে। রাতটা কেমন যাবে দেখবে। সকলেই বলাবলি করছে আজ রাতটা টিকলে হয়। রাজকন্যা গিয়ে যুবরাজের শিয়রে বসল। সঙ্গে সঙ্গে ও কি মনে হলো কে যেন তাকে ধাক্কা দিয়ে খাট থেকে ফেলে দিল আচমকা। রাজকন্যা মেঝেই গড়িয়ে পড়তে পড়তে কোনো রকমে নিজেকে সামলে নিল, কিন্তু কিছুই বুঝতে পারল না। ব্যাপারটা বুঝবার জন্য সে আবার গিয়ে বসল খাটে। অমনি আবার যেন কে অদৃশ্য থেকে তাকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দিল। এবার রাজকন্যা খানিকটা আঁচ করতে পারল। নিশ্চয়ই যুবরাজকে কোনো অপদেবতা ভর করেছে, তাই কাউকে কাছে ঘেঁষতে দিচ্ছে না। রাজকন্যা এবারে ভেতরে ভেতরে মরিয়া হয়ে উঠল। তাহলে তো যুবরাজকে বাঁচানো যাবে না। কোনো রকম ইতস্তত না করে রাজকন্যা আবার গিয়ে বসল খাটে। এবার আর কেউ তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল না, কিন্তু সহসা ঘরের মধ্যে আবির্ভাব হলো বিকট চেহারার রাক্ষসীর। সে দাঁত কটমট করে চোখ পাকিয়ে রাজকন্যাকে বলল, তুই এখানে কেন? আমি যুবরাজকে খাবো বলে তার শরীরে ভর করে আছি, এবার তোকে খাবো। রাজকন্যা বলল, তুমি কি করে ভর করলে? আমি তো ভর করে আছি তোমার আগে থেকে। যুবরাজকে আমার দরকার। অমনি রাক্ষসী চোখ পাকিয়ে বলে উঠল, বললেই হলো। যুবরাজ যখন শিকারে গিয়েছিল তখনই আমি তার শরীরে ঢুকেছ বেশ করেছ। এবারে যখন বেরিয়ে এসেছ তখন চলে যাও। বলতে বলতে রাজকন্যা লুকিয়ে লুকিয়ে
সজোরে একটা চিমটি কাটল যুবরাজের গায়ে। রাক্ষসী যুবরাজের শরীর থেকে বেরিয়ে এসেছিল। যুবরাজের চোখে ছিল কেবল ঘুম। চিমটির জ্বালায় উফ উফ চিৎকার করে যুবরাজ বিছানায় উঠে বসল। আর সেই সময়ই নজরে পড়ল রাক্ষসী দাঁড়িয়ে আছে পাশে, তাকাচ্ছে তার দিকে কটমট করে। যুবরাজ সঙ্গে সঙ্গে গা ঝাড়া দিয়ে উঠে দেয়াল থেকে টেনে তরোয়াল হাতে নিল। তারপর তরোয়ালের দুই কোপে রাক্ষসী সাবাড়। রক্তে ভেসে যেতে লাগলো ঘরের মেঝে। রাজকন্যার দিকে তাকিয়ে যুবরাজ বলল, তুমি কে? মায়াবী রাক্ষসী হলে এক্ষুনি মরবে। বলো তুমি কে? রাজকন্যা হেসে বলল, যুবরাজ, যে কন্যাকে মরণের মুখ থেকে তুমি বাঁচিয়েছিলে, আমি সেই কলাবতী। সে কি? সে তো অনেক দূরের দেশ, তুমি এলে কি করে? তখন রাজকন্যা যুবরাজকে সব কথা খুলে বলল। যুবরাজ খুশি হল, রাজকন্যাও খুশি। ভোর হলে রাজ্যময় আনন্দের বন্যা বইল। রাজা ঘোষণা করে দিলেন, কলাবতী আর যুবরাজের বিয়ে শিগগিরই। রাজ্যশুদ্ধ লোকের রাজবাড়িতে নিমন্ত্রণ। রাজকন্যা সেই পাহাড়ের ধারে পাথরের কাছে এসে বককে দিয়ে নিজের রাজ্যে তার বাবার কাছে খবর পাঠিয়ে দিল।